প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আলোচনার শুরুতেই চলুন আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাই নওয়াজ খান, রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রাজাউল করিম রনি। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। গতকাল থেকে সারা দেশে আলোচনার বিষয় বেগম খালেদা জিয়া। তার স্বাস্থ্যের অবস্থা সংকটাপন্ন, এই নিয়ে দেশবাসী উদ্বেগের মধ্যে রয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের নেতা তাকে দেখতে হাসপাতালে গিয়েছেন, বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। শনিবার ফেসবুকে দেওয়া পোস্টে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম লিখেছেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক অনন্য অনুপ্রেরণা। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনে তিনি কয়েক দশক ধরে অবিচল ভূমিকা পালন করছেন। ফেসিবাদী রাষ্ট্রচক্রের লাগাতার নির্যাতন, মিথ্যা মামলার পরিক্রমা এবং রাজনৈতিক প্রতিহিংসার ভয়াবহতার মাঝেও তার অটল মনোবল ও আপোষহীন অবস্থান বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে এক উজ্জ্বল দৃষ্টান্ত। নাহিদ ইসলাম আরও বলছেন যে 1990-এর গণ অভ্যুত্থান, স্বৈরতন্ত্র বিরোধী সংগ্রাম এবং পরবর্তী সময়ে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রত্যেকটি পর্বে বেগম জিয়ার দৃঢ়তা, দেশপ্রেম ও নেতৃত্ব জাতীয় জীবনে গভীর প্রভাব রেখেছে। বাংলাদেশের বহু প্রজন্ম তাকে দেখেছে সাহস, সহনশীলতা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতীক হিসাবে। এলাই নওয়াজ খান, আপনি সাংবাদিকতা করেছেন দীর্ঘদিন এবং খালেদা জিয়াকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার রাজনৈতিক শুরু, উত্থান এবং ক্ষমতার শীর্ষে যাওয়া পর্যন্ত আপনার পর্যবেক্ষণটা ছিল খুব কাছাকাছি থেকে। এই যে অবস্থাটা এবং নাহিদ ইসলাম একজন তরুণ নেতা, তার প্রতিক্রিয়া, গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সশস্ত্র বাহিনী দিবসে ওনাকে দেখলাম বেশ হাস্যোজ্জ্বল, মনে হচ্ছিল তিনি বুঝি সেরে উঠবেন এবং আবার রাজনীতির মাঠে উনি কথা বলবেন। কিন্তু হঠাৎ তার আরও অসুস্থ হয়ে যাওয়া এবং আইসিইউতে চলে যাওয়া, এটা আসলে খুব কি বলবো, খুবই খারাপ লাগছে। এই কারণেই আপনি যেটা বলেছেন যে দীর্ঘ বছর ধরে অত্যন্ত কাছের থেকে বেগম খালেদা দেখেছি এবং আমার দেখার মধ্যে সবচেয়ে বড় উপলব্ধি হচ্ছে যে বেগম খালেদা জিয়ার মতো এরকম দেশপ্রেমিক মহিলা আমি দ্বিতীয়টা পাই নাই। অতীতে যারা ছিলেন, জিয়াউর রহমান, তাদের কথা বলছি না, কিংবা মৌলানা ভাসানী, কিংবা আরও অনেকে যারা। এবং আমার খুব মনে আছে যে উনি যখন ভাইস চেয়ারম্যান হলেন, আমি প্রথম 1984 সালে তার ইন্টারভিউ নিয়েছিলাম। এবং আপনাকে বলি, ওই তখন 27 নম্বরে অফিস ছিল, ধানমন্ডি 27 নম্বরে। আমি বেশ কয়েকদিন ঘোরার পর ওনাকে পাচ্ছিলাম না। একদিন ওনাকে পেলাম এবং উনি তখন নর্থ বেঙ্গলে রাজনৈতিক সফরে যাবেন। আমি পট করে সামনে দাঁড়িয়ে গেলাম, ম্যাডাম আপনি আমার চাকরিটা খেয়ে ফেলবেন। এই চাকরি খাবো মানে? কই যে আপনি ইন্টারভিউ না নিতে বলতে আমার চাকরি থাকবে না। তখন ওই জাসাজের এই তখন সভাপতি ছিল রেজাবউদ্দৌলা, তাকে তখন একটা প্রশ্ন আমি নিয়ে গেছিলাম, ওকে দাও, পরে ইন্টারভিউটা দিয়েছিলেন এবং আমার মনে হয় সেটাই প্রথম ইন্টারভিউ ছিল। তার থেকে বড় কথা আপনাকে বলি যে এদেশের সত্যিকারের গণতন্ত্রের জন্য যদি কেউ লড়াই করে থাকে, বেগম খালেদা জিয়া। এটা আপনি দেখেছেন যে এরশাদের যে টেক ওভার, এরশাদের যে রাষ্ট্র দখল করার পরের থেকে একটা স্মরণীয় ঘটনা আপনাকে বলি, হয়তো অনেকের এটা জানা উচিত, যে 86 সালে এরশাদ এক বক্তৃতায় সমস্ত রাজনৈতিক নেতাদের প্রতি একটা হুমকি দিল, যদি আপনারা নির্বাচনে না আসেন তাহলে কিন্তু আপনাদের বিরুদ্ধে আমি কঠোর ব্যবস্থা নেব। তো এই পরিস্থিতিতে আমার পরিষ্কার মনে আছে যে 32 নম্বরে পুনরুদ্ধারের মিটিং চলল এবং ব্যারিস্টার নাজমুল হুদার বাসায়, ওদের ওই ধানমন্ডির বাসাতে 7 দল তখন বেগম জিয়ার নেতৃত্বে তাদের মিটিং চলছে এবং এটা তো পূর্ব পরিকল্পিত যে এরকম হুমকি দেবে এবং শেখ হাসিনা তার 15 দল ইলেকশনে যাবে। ওখানে ইলেকশনে তারা যাওয়ার প্রস্তুতি নিয়ে নিল এবং ঘোষণা দিয়ে দিল যে 15 দল ইলেকশনে যাবে। ওইখান থেকে মনে আছে আমি ছিলাম এবং আরও 2জন সিনিয়র সাংবাদিক যারা এখন আর নাই, গিয়াস কামাল চৌধুরী এবং আব্দুর রহিম, অবজারভারে তখন তিনি নিউজ এডিটর ছিলেন। 3 জনে একটা গাড়িতে করে আমরা ওই বাসায় গেলাম, নাজমুল হুদার বাসায় গেলাম। তো আমাকে দেখে বললাম যে কি খবর। তা আমি গেলাম, তো ওরা তো ইলেকশন করতে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এবং আমি তখন আবার
সঙ্গে সঙ্গে আমি ওর বললাম যে ম্যাডাম আমার 7 দলের ইলেকশনে যাওয়া ঠিক হবে না। তিনি বললেন যে কেন 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 ঠিক হবে না? কয় যে এটা একটা নীল নকশার ইলেকশন হবে, সেখানে অপোজিশন হবে হলো আওয়ামী লীগ এবং আপনাকে মানাবে 3 নাম্বার পার্টি। তা যাই হোক, পরবর্তীকালে 7 দল ইলেকশনে যায় নাই, কিন্তু অব্যাহত আন্দোলনের মধ্যে ছিল তারা, এবং নিরবিচ্ছিন্ন আন্দোলন বেগম জিয়ার নেতৃত্বে ওই সময়টা ছিল। এবং আরও লক্ষণীয় বিষয় দেখবেন যে বেগম খালেদা জিয়া কিংবা বিএনপির কথাই বলেন, যতদিন তারা সরকারে ছিল কখনোই কিন্তু সংবাদপত্র কখনো হুমকির মুখে হয় নাই। আপনি দেখবেন যে বিএনপির ক্ষমতা থাকাকালীন অবস্থায় সংবাদপত্র সব থেকে বেশি স্বাধীনতা ভোগ করছে, এবং বেগম খালেদা জিয়ার আমলে তো অবশ্যই সেটা তারা করেছে। এবং আরও যে বিষয়টা হলো যে অনেক ব্যাপারে আপনি দেখবেন যে অসাধারণ গুণ ছিল ওনার। সাধারণত রাজনীতিরা বেশি কথা বলে অন্যরা শোনে, বেগম জিয়া কিন্তু কথা শুনতেন বেশি, বলতেন কম। আমার জানা মতে গণতন্ত্রের জন্য তার যে, এবং আপনি দেখেন যে 96 সালে যখন উনি বলছিলেন যে কি বলে যে সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য 28শে ফেব্রুয়ারি নির্বাচন করেছিলেন, কিন্তু যখন সকল রাজনৈতিক দলগুলি আন্দোলন করলেন, বেগম খালেদা জিয়া কিন্তু তখন এই আন্দোলনকে দমন করার জন্য নিপীড়নমূলক কোনো পদ্ধতি গ্রহণ করেন নাই। তিনি কিন্তু সঙ্গে সঙ্গে, আমার মনে আছে সেদিন অনেক রাত পর্যন্ত পার্লামেন্টে আমি ছিলাম, ডিবেট হয়েছিল যে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার তখন ইনক্লুড করা হয়েছিল। অনেক রাত পর্যন্ত এখানে ছিলেন, এবং ওই যে কি বলে হারিফ চৌধুরী করে উনি পরে ইয়েতে গেলেন, তখন বোধহয় 26শে মার্চ হলো, সকালে উনি গেলেন পার্লামেন্ট থেকে। এই যে দেখেন যে তিনি কিন্তু একদম সদ্য ইলেক্টেড, কিন্তু তিনি কিন্তু ইচ্ছে করলে নিপীড়নের রাস্তা যেতে পারতেন, কিন্তু তিনি কখনোই রক্তপাত। আর একটা বিষয় হলো যে বেগম খালেদা জিয়া দুর্নীতি করেছে, নিজে ফাইল আটকায় টাকা খেয়েছে, কোনো ডিল করেছে, এমন কোনো ঘটনা কিন্তু নাই। হ্যাঁ, বেগম জিয়া সম্পর্কে অনেকে একটা জিনিস বলতে হবে, ম্যাডাম খুব কিপটা। আমি বলি যে না, কিন্তু কিপটা না, যিনি হিসেবি। কারণ জিয়া রহমানের যে সীমিত টাকায় তাকে সংসার চালাতে হয়েছে, এই যে সীমিত টাকায় সংসার চালাতে, আপনারা জানেন যে জিয়া কিন্তু কখনো খাওয়া দাওয়া যাই বলেন না কেন, তার আয়ের মধ্যে যেভাবে চলার দরকার সেভাবে চলতো। এবং এমন ঘটনা আছে যে আমাদের সাংবাদিক নেতারা জিয়া রহমানের সাথে মিটিং করতে গেছেন, আমাদের হুমায়ুন ভাই, জাহিদ ভাই, এরা যখন গেছেন তখন আপনি জানেন উনি বিকালে চাল ভাজা আর চা খাওয়াইয়েছেন, এবং একবার ডিনারে উনি ওই ছোট মাছ এবং কচুরলতি দিয়ে খাইয়েছেন। এটা হলো জিয়া রহমান। এই যে সীমিত আয় দিয়ে সংসার চালাইতে বেগম খালেদা জিয়া আসলেই একজন হিসাবী হয়ে গেছিলেন, ওটার থেকে তিনি বেরোতে পারেন নাই। কিন্তু তিনি তার যে দেশপ্রেমের যে ব্যাপারটা, এটা ভাই আমি যাই বলেন না কেন, আমি কিন্তু এটা এক বাক্যে বলবো যে এইরকম অসাধারণ দেশপ্রেমিক মহিলা আমরা একটা জিনিস লক্ষ্য করে যে তরুণদের মধ্যেও নাহিদ ইসলামের যে লিখেছেন, এটা শুধু নাহিদ ইসলামের বক্তব্য নয়, আসলে তরুণদের মধ্যেও কিন্তু বেগম খালেদা জিয়ার ক্রেজ একটু আলাদা। কারণ এটা এই কারণেই হয়েছে যে গত 15 বছর যে নিবর্তনমূলক শাসন, যে নিপীড়নমূলক শাসন, যে স্বৈর শাসন, যে ফ্যাসিবাদী শাসন, এই শাসনকে সঙ্গে যখন বেগম জিয়ার শাসনগুলিকে কম্পেয়ার করা হয়, তখন যে কোনো তরুণ বলবে যে আনডাউটেডলি বেগম খালেদা জিয়ার মতো এইরকম উদার গণতান্ত্রিক মানসিকতা। আর দিক তার সাহস, লড়াই করার সাহস, এবং আপনি এটা নিঃসন্দেহে লড়াই করার সাহস তার ছিল, এবং এরশাদের যে স্বৈরশাসনের বিরুদ্ধে তার যে লড়াইটা, এটা অসাধারণ ছিল। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার হলো যে বেগম জিয়া অনেক দিন অসুস্থ, তার পরবর্তীকালে বিএনপির নেতৃবৃন্দর ব্যাপারে ওর তরুণদের অনেকেরই নানা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে। সব কিছু মিলে কম্পেয়ার করলে অসাধারণ এক মহিষী এক মহিলা হিসাবে আমাদের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে অবস্থান করে থাকেন, এবং এটা যে কেউ স্বীকার করতে বাধ্য। একমাত্র তারাই করবে না যারা তাকে প্রতিদ্বন্দ্বী ভাবে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ভাবে। রেজাউল করিম রনি। নাহিদ ইসলাম আরো কিছু কথা বলেছেন যে মহান আল্লাহ তাআলার কাছে তার পূর্ণ আরোগ্য সুস্থতা কামনা করি। তিনি বলছেন যে এই গণতান্ত্রিক উত্তরণের সংকটময় সময়, যখন দেশ পুনরায় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার দিকে অগ্রসর হচ্ছে, সে প্রেক্ষাপটে বেগম খালেদা জিয়ার শারীরিক উপস্থিতি ও রাজনৈতিক অভিজ্ঞতা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রনি, আপনি জানেন যে বেগম খালেদা জিয়াকে কিন্তু এদেশের মানুষ এখন বিএনপির চেয়ারপারসন হিসেবে গ্রহণ করে না, তাকে মনে করে উনি জাতির অভিভাবক, এবং এই জাতি যদি কোনো সংকটে পড়ে ওনার শারীরিক উপস্থিতিই সেই সংকটকে সমাধানের পথে নিয়ে যাবে বলে মানুষ দৃঢ়ভাবে বিশ্বাস করে। আপনি কিভাবে বিষয়টি দেখেন? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আপনি আলাপটা তুলছেন। খালেদা জিয়ার ব্যাপারটা এটা একটা ন্যাশনাল ফেনোমেনা। বরং আমি একটা কথা মানে অনেক আগের থেকেই বলি, সেটা আবারও এই অনুষ্ঠানে আপনার মাধ্যমে জনগণের উদ্দেশ্যে বলি। বিএনপি খালেদা জিয়ার যোগ্য হয়ে উঠতে পারলেই দেশের মানুষের কিন্তু বিএনপি নিয়ে কোনো অভিযোগ থাকার কথা না। রাইট। আর কিছু দরকার নেই বিএনপির। হ্যাঁ, এবং খালেদা যে রহমান পর্যন্ত গেলামই না, জাস্ট খালেদা জিয়ার যোগ্য হয়ে উঠলেই মানুষ হ্যাপি, বিএনপি সমর্থক অন্তত হ্যাপি। তো এবং খালেদা জিয়া একটা জাতীয় আবেগের জায়গায় আসলে উনি অবস্থান করেন। আপনি এখানে নাহিদ ইসলামের বক্তব্য দেখলেন, তারপর আপনি জামাতের আমির ওনার আপনার আহ্বান দেখেন, ডাকসুর আহ্বান দেখেন, অন্যান্য সাধারণ মানুষের আহ্বান দেখেন, কৃষক শ্রমিক জনতার আজকে অবস্থা দেখেন। হ্যাঁ, সারা দেশে যে এই ব্যাপারটা খালেদা জিয়ার মানে খালেদা জিয়াকে কেন্দ্র করে, তার এই সংকটময় শারীরিক অবস্থাকে কেন্দ্র করে যে ঘটতে আমরা দেখতেছি, এইটা কেন ঘটলো মানে এইটা একটু বুঝতে পারা। আপনি কিন্তু লক্ষ্য করেছেন কিনা জানি না, সেটা হলো খালেদা জিয়ার এই শারীরিক সংকটময় অবস্থাতে আপনি খেয়াল করেছেন গোটা জাতি এক জায়গায় চলে আসছে, মানে সেখানে রাজনৈতিক বিরোধ, প্রতিহিংসা সবকিছু, তার মানে একটা জাতীয় আবেগের জায়গায় যে উনি অবস্থান করতেছেন, এটা কেন ঘটলো, এটা বুঝতে পারা জরুরি। যেটা আপনি বললেন, আমার মনে হয় হইল ট্রুথ অ্যান্ড পলিটিক্স, সত্য এবং রাজনীতির মধ্যে যখন একটা সম্পর্ক তৈরি হয়, তখন সেই ব্যক্তির ব্যাপারে এমনিতেই আত্মবিশ্বাস তৈরি হয়। আপনি তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল হন, আপনি তার রাজনীতিটা অপছন্দ করেন, কিন্তু সেই ব্যক্তির ব্যাপারে আপনার একটা আত্মবিশ্বাস বা সেই ব্যক্তির আত্মমর্যাদার ব্যাপারে আপনার একটা সমীহ বা শ্রদ্ধা আপনার এমনিতেই তৈরি হবে। আমার মনে হয় খালেদা জিয়ার ক্ষেত্রে এই ঘটনাটাই ঘটছে, কারণ উনি কখনোই সত্য থেকে বিচ্যুত হন নাই। খালেদা জিয়ার পুরা সময়ে যে ভুলভ্রান্তি হয় নাই তা না, উনিও বললেন যে জনগণের দাবির মুখে কিন্তু অনেকবার ওনাকে সরে আসতেছে অনেক সিদ্ধান্ত থেকে, কিন্তু সেটাও ইতিবাচকের কারণে, ইতিবাচক দেশের স্বার্থে করেছেন। তার মানে উনি কখনোই জনগণের সাথে চালাকি করেননি, উনি কখনোই মিথ্যাকে সত্য বানানোর চেষ্টা করেন নাই, উনি কখনোই ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য যেন তেন কৌশলের অবলম্বন করেন নাই। না করার কারণে এবং আপনার উনি কিন্তু লন্ডনে যখন চলে গেলেন আপনার এই তথাকথিত আপনার কেয়ারটেকার গভর্নমেন্টের সময়, তখনই কিন্তু বলা হয়েছিল আর উনি আসবে না, কিন্তু উনি ঠিকই দেশে আসলেন। তারপর উনার যে মামলার রায়, তার রায়ের আগেও চিকিৎসার জন্য দেশে গেলেন, আপনি যেটা বলতে চাচ্ছিলেন। তারপরেও কিন্তু উনি দেশে আসলেন, এসে উনি জানেন যে এরকম একটা হাসিনা একটা মিথ্যা ট্রায়াল করে তাকে জেলেতেও যাওয়া কোনো সমস্যা নাই, কিন্তু কথা হলো তাকে তো হত্যার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এবং একটা পরিত্যক্ত জেলে যেভাবে নিয়ে ওনাকে রাখা হইলো, এবং সেখান থেকে উনি তো এমনিতে কমপ্লেক্স পেশেন্ট। তারপরে এই যে আজকে ধরেন ওনার এই আপনার নিউমোনিয়া এবং এই যে সমস্যাগুলো তৈরি হইলো, শ্বাসকষ্ট, এটা আপনি এই স্বেচ্ছেতে জায়গায় দীর্ঘদিন থাকার কারণে, একটা নির্জন জায়গায় থাকার কারণে, এইভাবে অস্বাস্থ্যকর জায়গায়। তো ফলে এইটা বেসিক্যালি ওনার বাংলাদেশের জন্য ওনার সর্বশেষ স্যাক্রিফাইসের একটা উদাহরণ আর কি। এটা যাই না শুই না এখানে আসলে কি বলবো, যে এইটা আপনি এই আগমনটাকে তার শহীদি আগমন বলতে পারেন। ফলে তার মানে হায়াত মৌতের মালিক আল্লাহ, মানুষের অসুস্থতা সুস্থতা এগুলো আমরা সবকিছু আমরা চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত তো এটা আমরা আল্লাহর সৃষ্টিকর্তার উপরে ধরেন নির্ভর করতে হয় আমাদের। কিন্তু খালেদা জিয়ার এই যে সাহসী পদক্ষেপটা, নিজের চিন্তা বাদ দিয়ে, নিজের কমফোর্ট জোনকে বিসর্জন দিয়ে, নিজেকে রিস্কে ফেলে এই যে দেশের স্বার্থে আপনার এইটাকে আপনি আত্মত্যাগী বলতে হবে। এবং আজকে যে তার যে এই যে জরুরি অবস্থা, এবং আমি সেক্ষেত্রে বলবো যে এই যে গত সশস্ত্র বাহিনী দিবসে এই যে এখন আপনি জানেন যে ফ্লুর সিজন, ওনার সেফটি সিকিউরিটি তো সবার আগে। আমরা ছবিতে দেখলেন যে ওনাকে আশ্চর্য দেখা গেল মাস্ক ছাড়া এই ফ্লুর সিজনে, নর্মাল মানুষই আপনার ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে। হ্যাঁ, ফ্লুর সিজনে ওনাকে ওইখানে আমার মনে হয় যাওয়ার সিদ্ধান্তটা মেডিকেল বোর্ডের সাথে চিন্তা করে নেওয়া হয়েছে কিনা, নাকি এটা রাজনৈতিক প্রয়োজনে নেওয়া হয়েছে। এটা রাজনৈতিক প্রয়োজনে আপনি যেটা বললেন, খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে ব্যবহারের কিছু নাই, খালেদা জিয়াকে নিয়ে রাজনীতি করারও কিছু নাই, তার পক্ষে বিপক্ষে রাজনীতি করার কিছু নেই, এগুলোর বাইরে এখন উনি অবস্থান করেন।
তো এই আমি মনে করি যে এইটা আরো সতর্কতার সহিত চিন্তা করা দরকার ছিল যে এরকম একটা পরিবেশে, হ্যাঁ, এরকম একটা ফ্লুড সিজনে আপনি তারপরেই কিন্তু দেখেন কয়েকদিন পরেই তার কিন্তু এখন ইনফেকশন ধরা পড়লো। এখন ইনফেকশন নিয়ন্ত্রণ করাই কঠিন হয়ে যাচ্ছে এবং ওনার অবস্থা এখন স্টেবল। হ্যাঁ, সর্বশেষ যেটা শোনা গেল যে স্টেবল, কিন্তু খুবই অত্যন্ত সংকটাপন্ন অবস্থায় আছে। তো এই যে এরকম একটা জায়গায় আমরা জানতে পারলাম যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি হওয়ার সাপেক্ষে তাকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে, যদি ডাক্তাররা বলেন যে লন্ডনে নেওয়া যাবে, এরকম একটা প্রস্তুতি কিন্তু চলছে। হ্যাঁ, এখন তো এটা ডিপেন্ড করে, যদি ধরেন আসলেই মুভ করার মতো অবস্থা থাকে সেক্ষেত্রে দ্রুত নেওয়াটাই ভালো হবে। কারণ হলো আমি মনে করি যে ওনাকে পাবলিকলি হাজির থাকতে হবে, পলিটিক্যালি অ্যাক্টিভিজমের মধ্যে থাকতে হবে, এটা দরকার নেই। ওনার ফিজিক্যাল প্রেজেন্স, উনি সুস্থ মধ্যে থাকুক এবং ওনার সন্তান নাতি এদেরকে নিয়ে উনি মানসিকভাবে, হ্যাঁ, আরেকটা হলো যে মানসিকভাবেও তো উনি আসলে ভালো ছিল না। ওনার সন্তান একদিকে, হ্যাঁ, সন্তান মারা গেলেন, হ্যাঁ, এটা ইয়ে করতে পারলে তো ফলে সব মিলাইয়া ওনার জন্য তো মানে কি বলবো যে একটা মানসিকভাবে যে ওনাকে ভালো থাকার সুযোগ, সেটাও তো বিগত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার, হ্যাঁ, সেখান থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে। ফলে উনি আসলে ওনার জন্য, ওনাকে নিয়ে কথা বলাটা আমাদের জন্য ডিফিকাল্ট আর কি। আপনি খুব কাছ থেকে ঘনিষ্ঠ দেখা লোকই হোক বা দূর থেকে, হ্যাঁ, আমরা যারা তরুণ প্রজন্মের আছে আমাদের জন্য ডিফিকাল্ট এই কারণে যে ধরেন আমরা যেটা দেখি যে ধরেন একটা মহিলা একতরফাভাবে দেশের জন্য করে গেল, কিন্তু না তার দল না দেশের রাজনৈতিক কাঠামো কেউ তার কথাটা চিন্তা করলো না। উনি কি চান, মানে ওনার কথাটা কেউ চিন্তা করতেছে না, ইভেন দলও না। হ্যাঁ, চিন্তা করলে তো আজকে বাংলাদেশের রাজনীতি এই জায়গায় থাকার কথা না, 5 তারিখের পরে এই জায়গায় থাকার কথা। হ্যাঁ, আশা করি যে বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে দোয়া এবং সারা দেশের মানুষ দোয়া করছে, নারী পুরুষ। এখানে আমি আরেকটা যদি যুক্ত করতে চাই, ওনার কথার সাথে একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হলো আপনার নিশ্চয়ই মনে আছে 1/11-এর পরে এই মঈনুল সরকার ট্রেমেন্ডাস প্রেশার দিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার জন্য, কিন্তু উনি দেশ ছেড়ে চলে যেতে চান নাই কোনো অবস্থা নাই। যদি তিনি যেতেন তাহলে কিন্তু রাজনৈতিক সিনারিও অন্যরকম হতো, তখনই অন্যরকম হতো। এবং তিনি কোনো অবস্থাতেই দেশ ত্যাগ করতে চান নাই, কারণ এই অন্যায় কাজকে তিনি দেশ ত্যাগ করে সমর্থন করতে চান নাই। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। ফ্যাসিবাদের দিনলিপি, গবেষণা ও উপস্থাপনা সাইদ খান, প্রযোজনা আফরোজা সুলতানা ও মামুন মাহমুদ। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাইন ওয়াস খান, রয়েছেন চিন্তক ও রাজনৈতিক বিশ্লেষক রেজাউল করিম রনি। বেগম খালেদা জিয়া হাসপাতালে চিকিৎসাধীন, এমন পরিস্থিতিতে লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুত দেশে আসবেন কিনা, এই নিয়ে একটা আলোচনা চলছিল। এর মধ্যে আজ শনিবার সকালে তারেক রহমান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে লিখেছেন, এমন সংকটকালে মায়ের স্নেহস্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সবার মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। তিনি আরও লেখেন যে রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। তারেক রহমানের কোট আনকোট বলছি আমি, আমার একক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ অবারিত একক নিয়ন্ত্রণাধীন নয়, এই বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে এলাইন ওয়াস খান। তারেক রহমানের এই বক্তব্যকে আপনি কিভাবে দেখছেন? একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা এই পরিবারের মধ্যে তো বেদনাদায়ক অনেকগুলো অধ্যায় আছে। জি, তার মধ্যে প্রেসিডেন্ট জিয়া রহমানের এই নিষ্ঠুর নির্মম হত্যাকাণ্ড এই পরিবারকে বহন করতে হয়েছে। একই সঙ্গে তারেকের ছোট ভাই যে
কোকো এবং মায়ের মায়ের সামনে সন্তানের যে মৃত্যু, এটা কিন্তু কম বোঝা না, এটা পিতামাতা সারা জীবন বহন করতে হয়। তো এইরকম একটা বেদনাদায়ক অধ্যায় যে পরিবারের আছে, তার মা যেখানে তার শিশু অবস্থায় জিয়াউর রহমান শহীদ হয়েছেন, ও অবস্থায় অতি মানে যে মমতা দিয়ে তাদেরকে বড় করেছেন, যখন তিনি খুব সংকটাপন্ন অবস্থায় আছেন, তখন তারেক রহমান তার মার জন্য ছুটে আসবে না, এটা কিন্তু আমি ভাবতে পারি না, এটা সম্ভাবনা। নিশ্চয়ই তার কাছে এমন কোনো তথ্য আছে যে তথ্যের কারণে সে আসতে পারছে না। এবং আমার কাছে কেন যেন মনে হয়েছে যে একক সিদ্ধান্ত বলতে আমি যেটা মনে করি যে কোনো গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো থ্রেট আছে তা না, পরিবার এক নাম্বার তার জন্য বাধা হইতে পারে। সন্তান, স্ত্রী, অন্যরাও বলতে পারে যে তোমার নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তুমি এখানে যেও না, এটা হইতে পারে। কারণ আমরা অনেক বড় বড় বীর দেখেছি পরিবারের ইয়ের কাছে নত হতে বাধ্য হয়, পরিবারের আকাঙ্ক্ষার কাছে। আমার কাছে মনে হয় যে ওইটা বলতে, এবং সেটা সে হয়তোবা ওইভাবে এক্সপ্লেন করতে পারছে না, এইটা আমার কাছে মনে হয়। এবং তার নিরাপত্তা নিঃসন্দেহে, যে পরিবারে এতগুলো ট্র্যাজেডি চলে গেছে, সেখানে তার নিরাপত্তার ব্যাপারটাকে সে তার পরিবার কিংবা তার দলের যারা সত্যিকার তার শুভাকাঙ্ক্ষী, তারা এটা ভাবতে পারে, সেটা একটা প্রেক্ষাপট থাকতে পারে। রেজাউল করিম রনি, কেউ কেউ বলছেন তারেক রহমানের বক্তব্য এটা স্পষ্ট, আমাদের দেশের দৃশ্যমান রাজনীতির নিচেই আসলে আসল রাজনীতি, আর তারাই রাজনীতির মূল নিয়ন্ত্রক। যদি তাই হয় তাহলে জনগণ কোথায়, অথবা 5ই আগস্টের পর এই ধরনের আলোচনা উঠছে কেন? 5 তারিখের পরেই তো ধরেন এরকম একটা অবস্থায় তার দেশে থাকাটা কাঙ্ক্ষিত ছিল, লোকজন এটা নিয়ে অনেক কথাও বলছে। কিন্তু সেখানে আজকে উনি এই প্রথম মনে হয় যে এক ধরনের বক্তব্য উনি মানে ওনার বিদেশে থাকার কারণ হিসাবে ওনার দিক থেকে পাওয়া গেল। এর আগে অনেকে অনেক কথা বলছে, আমরা সেকেন্ডারি সোর্স থেকে শুনছি, কিন্তু এখন এই ওনার এই বক্তব্যের প্রেক্ষিতে এই আলোচনাটা আসছে। তাহলে আসলে রাজনৈতিক নিয়ন্ত্রণের ভর কেন্দ্রটা আসলে কোথায়? অন্য কোথাও না। আমি দেখেন একটা জিনিস, সরকারের দিক থেকে অনেকগুলো পদক্ষেপ নেওয়ার ছিল, সরকার কিন্তু একে একে করে এগুলো খানিকটা আগাইছে, এবং তার জন্য আপনার বুলেট প্রুফ গাড়ি এবং থাকার জায়গাগুলো রেডি করা, তার কিছু কিছু আপনার কাগজপত্রের সমস্যাগুলো সরকারের দিক থেকে সমাধান করা। কিন্তু সরকারের দিক থেকে কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে আছে এই জিনিসটা, কিন্তু এই প্রক্রিয়াটা এখনো শেষ হয়েছে কিনা এটা আমরা জানি না। তো সম্ভবত এই প্রক্রিয়াটা শেষ হয়নি। আরেকটা জিনিস হলো, ধরেন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসাবে যেভাবে নিরাপত্তা পাওয়ার আপনার ধরেন যে একটা আইনি ভিত্তি উনার আছে, এবং এসএসএফ থেকে শুরু করে, সেইটা কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য না। তারেক রহমানের ক্ষেত্রে কিন্তু উনি সরকার কোন প্রোটোকলে ওনাকে আপনার এই এসএসএফ বা এই ধরনের সরকারি নিরাপত্তা নিশ্চিত করবে। কারণ হলো এটা করলে তো আর অন্যান্য দলের নেতা প্রধানদেরও করতে হয়, সবাই তো একই প্রোটোকলে পাবে। ফলে বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী হিসেবে যেটা পায় সেটা তো তারেক রহমানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। সেক্ষেত্রে সিকিউরিটির একটা গ্যাপ এখানে আছে, রাষ্ট্র চাইলেও এটা প্রোভাইড করতে পারছে না। আবার রাষ্ট্র এক্সট্রাভাবে যদি ওনাকে প্রোভাইড করে সেটা সুযোগ নাই, অন্য ছোট দলকে আপনি তো ডিসক্রিমিনেশন করতে পারবেন না। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা সমাধানটা কিভাবে হবে, সেই সমাধানের জন্য যে আন্ডারস্ট্যান্ডিং, সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে একটা গ্যাপ আছে, এবং সেই আন্ডারস্ট্যান্ডিং গ্যাপে আপনি যে জায়গায় প্রশ্নটা করলেন, সেখানে এই যে আমরা যাদেরকে আপনার কি বলে যে অদৃশ্য ক্ষমতা কাঠামোর ভরকেন্দ্র বলি, সেগুলোর একটা প্রভাব আছে কিনা সেটা একটা আসলেই প্রশ্ন। আরেকটা হলো যে দেখেন, বাংলাদেশে একটা ভিশনারি, অ্যাক্টিভ একটা লিডারশিপ এবং স্টেবল একটা দেশ দ্বারা, এটা তো আমাদের পরীক্ষিত শত্রুরাষ্ট্র কখনোই চায় না। এবং পরীক্ষিত শত্রুরাষ্ট্রের কারণে এখানে যে ধরনের স্যাবোটেজ পলিটিক্স করা হচ্ছে, 5 তারিখের পরে যদি আপনি দেখেন, এই গণ অভ্যুত্থানটাকে একটা জঙ্গি অভ্যুত্থান হিসেবে পোর্ট্রেট করা, এবং এখানে বিএনপি জামাতের মধ্যে রাজনৈতিক পার্থক্য আছে, এটা আমরা সবাই জানি যুগ যুগ ধরে, কিন্তু সেই রাজনৈতিক পার্থক্যটাকে একটা মুখোমুখি অবস্থানে নিয়ে যাওয়ার মধ্য দিয়ে একজন আরেকজনকে এমনভাবে তিক্ততা তৈরি করা যাতে তারা একটা পার্মানেন্ট এনিমি আকারে হাজির হয়, যেমন আওয়ামী লীগ বিএনপি যেরকম ছিল, যেটা জীবনও হবে না, এটা আনন্যাচারাল, এটা হবে না। কিন্তু সেই আনন্যাচারালকে ন্যাচারাল করার যে চেষ্টা, সেই চেষ্টাগুলোর ক্ষেত্রে তারেক রহমানকে একটা ইস্যু আকারে হাজির করা। এবং আপনি যদি দেখেন
এই যে আপনারা বলেন বিএনপি সময়ে মিডিয়া স্বাধীনতার কথা, হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু আপনি 15 বছরে আপনি যদি দেখেন একটা জিনিস, এই যে একটা মিডিয়ার আমাদের এখানকার তথাকথিত মূলধারার মিডিয়াগুলোতে যেই ধরনের অকথ্য কার্টুন, যেই ধরনের অকথ্য গল্প লেখা হয়েছে, এবং তারেক রহমানের চরিত্র হননের জন্য যে ধরনের বয়ান এখানে নির্মাণ করা হয়েছে, তারেক রহমানের কোনো দুষ্ত্রুটি থাকতে পারে না এই কথা আমি বলছি না, ডেফিনেটলি দুষ্ত্রুটি থাকলে আমরা সমালোচনা করব। আমরা আর কোনো কাল ফিগার কিন্তু যা করা হয়েছে সব প্রমাণ ছাড়া, এবং এগুলো তো এখন তো আইন আদালত একটা স্বচ্ছতার জায়গায় আসছে, বিচার তো এখন ওপেন, আপনার টেলিভিশনের ক্যামেরা খোলা রেখে করা হয়, একটা জিনিসও তো প্রমাণ হইল না। তাহলে এই যে যারা এই গল্পগুলো ফাঁদছে, তারাই আবার 5 তারিখের পর তার প্রশংসা শুরু করে দিছে। তারা একটা মানে অরিজিনালি বিএনপি দরদির আরেকটা দুঃখজনক অনেক বেশি বিএনপি প্রেমী হয়ে গেছে। এবং আরেকটা দুঃখজনক ঘটনা, এই মিডিয়ার প্রশংসাও আবার নেমেছে বিএনপির লোকজন দুঃখজনক ঘটনা। এবং বিএনপির লোকজন এবং নতুন করে বিএনপি হওয়া হাইব্রিড লোকজন বেশি বলতে পারেন আপনি। তো ফলে এটা মিলে এমন একটা জায়গায় আপনার ব্যাপারটা চলে গেছে, ফলে এখনো পর্যন্ত তারেক রহমান ইয়েট নট টেস্টেড। আপনি ক্ষমতা পাওয়ার আগ পর্যন্ত কাউকে আপনি টেস্টেড বলতে পারবেন না। সে কেমন দেশ চালাবে, তার লিডারশিপ কেমন হবে, একজন লিডার মানে রাষ্ট্রনায়ক হিসাবে বা রাষ্ট্রপ্রধান হিসাবে, এটা এখনই যেহেতু পরীক্ষিত না, কিন্তু বয়ান আপনি তৈরি করে ফেলতেছেন 15 বছর ধরে এমনভাবে যাতে তার অ্যাকসেপ্টেন্সি কোনোভাবে তৈরি করা না যায়। তাকে একটা ভকাটে, আপনার তার উপর রিলাই করা যায় না, ডিপেন্ড করা যায় না। এটা মানুষের বয়স 60-এর উপরে, মধ্য বয়স প্রায় পার করে ফেলছে উনি, এখনও তাকে এমন একটা ভাবে পোর্ট্রেট করা যায় যে একটা বাচ্চা ছেলে, পোলাপান হিসেবে দেখা হয়। তো ফলে আমি বলতেছি এই যে বয়ানের রাজনীতিটা ওনাকে ঘিরে করা হয়েছে, এই জিনিসটার মাস্টার মাইন্ড কারা বা এই জিনিসটার বেনিফিশিয়ারি কারা, এটা আমরা সবাই জানি। সেক্ষেত্রে আমি মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যারা আছে, যারা বিএনপির প্রতিযোগী রাজনৈতিক দল এবং বিএনপি নিজে, তাদের মনে করে জাতীয় স্বার্থের আলোকে তারেক রহমান হোক, খালেদা জিয়া হোক, বিএনপি হোক, একটা কলিগ সুলভ সম্পর্কের আলোকে একটা ইনসাফের জায়গায় আমাদের আসতে হবে। এবং ওনার এই নিরাপত্তাজনিত ঘাটতি যেটা ওনার কথার মধ্যে ইঙ্গিত আছে, সেইটা পূরণ করার ক্ষেত্রে রাষ্ট্রকে যেমন অ্যাক্টিভ হইতে হবে, একইভাবে রাজনৈতিক দলগুলোরও এটা প্রশ্ন করা উচিত। নট অনলি বিএনপি তো করবেই, অন্যান্য দলগুলো এটা জানতে চাওয়া উচিত, এই যে উনি ব্যাখ্যা করতে পারতেছে না, এই অব্যাখ্যা জিনিসটাকে এটা পরিষ্কার করেন আমাদের। প্রয়োজনে বিএনপির উপর প্রেশার তো করা উচিত, প্রেশারাইজ করা উচিত। আপনারা যেমন প্রশ্ন তুলতেছেন, আমরা প্রশ্ন তুলব, সরকারও অ্যাক্টিভ হওয়া উচিত, এটা সলভ করা উচিত। সলভ করে ওনাকে দ্রুত, ওনার পাসপোর্টের সমস্যা আমি জানি না সমাধান হয়েছে কিনা, যদি না হয়ে থাকে ওনার যে শিডিউলটা, যেটা আমি যতদূর জানি, ওনার হলে ইমিডিয়েট উমরায় যাওয়ার কথা, উমরা হয়ে বাংলাদেশে আসার কথা। লাগেজ কিছু অলরেডি চলে আসছে, থাকার জায়গা, গাড়ি, এগুলো ঠিক করা হয়েছে। এখন উমরা যাবে, এই যে উপলক্ষে অনেক নেতাকর্মী অলরেডি আপনার সৌদিতে গিয়ে অবস্থানও করছে আগাম, কিন্তু এখনো পর্যন্ত উমরার জন্য মনে হয় মানে ভিসা তো লাগবে, সৌদি আরবে পাসপোর্ট লাগবে, সেইটার ক্লিয়ারেন্স এখনো পাইছে কিনা আমরা জানি না। তো সেটা যদি একটু জানা যায় তাহলে আমরা আরো স্পেসিফিক বলতে পারবো যে আসলে উনি যেটা ইঙ্গিত করছেন, যেটা আপনার প্রশ্নের মধ্যে আসলো যে এই সমস্যাটা কেন। আমাদের রাজনৈতিক নেতা দেখেন যেই হবে, আমরা চাই ওনার নিরাপত্তা যেমন একইভাবে নিশ্চিত করা হবে, এবং আমাদের বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোর মধ্যেই এমন একটা অবস্থান আমাদের তৈরি করতে হবে, এমন একটা অবস্থার সৃষ্টি করতে হবে যাতে এই নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ততা তৈরি করা যায়। নমস্কার, আমরা একটু অন্য প্রসঙ্গে যাই। আপনারা দুজনেই জানেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ অভিযুক্ত অন্যান্য আওয়ামী লীগ নেতাদের ভারত থেকে ফেরানোর চেষ্টা চালাচ্ছে অন্তর্বর্তী সরকার। হাসিনার মৃত্যুদণ্ডাদেশের পর তাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। পরে নয়াদিল্লিতে এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশে দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। গতকাল প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আশাবাদ ব্যক্ত করে বলেছেন, শুরুতেই ভারত আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিবে। এটা সরকার এখন আশা করছে যে শেখ হাসিনা না হলেও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে ফেরত দিতে পারে বা দিবে। এলাইনাস খান, বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আদৌ ফেরত দিবে? আসাদুজ্জামান খানকে ফেরত দিতেও পারে, এটা মানে তাদের কাছে মূল হলো মানে শেখ হাসিনা। তাহলে তো আরো অনেক নেতাকে ফেরত দিতে হবে, সেটা হয়তো তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। কারণ হলো যে তাদের কাছে ত্রুপের তাস হলো শেখ হাসিনা। এবং একটা ব্যাপার নিশ্চিত থাকেন যে যদি সেটা ইন্ডিয়ার যদি সেই বোধোদয় হয় যে
আমার প্রতিবেশীর সাথে সুসম্পর্কটা প্রায় ইম্পর্টেন্ট। কোনো 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 ইয়ে না, কোনো দল না, কোনো ব্যক্তি না, বাংলাদেশের জনগণের সাথে সম্পর্কটাই গুরুত্বপূর্ণ। এটা যদি তারা ভাবে তাহলে এক ধরনের প্রক্রিয়া চলতে পারে। সেটার ক্ষেত্রে ইভেন শেখ হাসিনাকেও তারপর দিতে পারে। কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক বলছেন এরকম যে ভারত বাংলাদেশের সাথে সম্পর্কের যে অবনতিটা ঘটেছে এবং যে টানাপোড়েনটা চলছে, বিশেষ করে অর্থনৈতিক ক্ষেত্রে ভারত বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাংলাদেশ কোনো ক্ষতিগ্রস্তই হচ্ছে না। এবং আপনি দেখেছেন যে শেখ হাসিনার এখান থেকে পালিয়ে যাওয়া পরে এবং ভারতের যত মিডিয়া আছে সেখানে এমনভাবে প্রচারণা চালানো হয়েছে যে 2-1 মাসের মধ্যে বাংলাদেশের লোকজন না খেয়ে মারা যাবে। রাইট। এবং তারা মনে করে যে ভারত থেকে যদি পেঁয়াজ না যায়, আলু না যায়, মরিচ না যায়, ইত্যাদি অনেকগুলি নিত্য প্রয়োজনীয় জিনিস যদি না যায়, কিংবা বাংলাদেশের লোক যদি চিকিৎসা না পায় ইন্ডিয়াতে যায়, তাহলে এদেশের লোকও রোগে মারা যাবে এবং না খেয়ে মারা যাবে। কিন্তু গত 15 বছরে দেখা গেল যে না, বাংলাদেশ আল্লাহর রহমতে খুব ভালোভাবে সাস্টেন করে গেছে, কিন্তু পক্ষান্তরে পশ্চিম বাংলার ব্যবসা শ্যাটার্ড হয়ে গেছে। তারা কিন্তু এখন কান্নাকাটি করছে। হাসপাতালগুলি চিকিৎসা সব কিছু মিলায়, কলকাতা নয়, দিল্লি সব জায়গাতেই এই ঘটনাটা ঘটছে। এখন যদি ওইখানকার ব্যবসায়ীদের চাপে হোক, কিংবা ওদের যে মানে ওদের যে থিঙ্ক ট্যাঙ্ক, তারা যদি রিয়েলাইজ করে যে না, এটা বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল না, বরং ভারত অনেকাংশে বাংলাদেশের নির্ভরশীল, এই ধরনের যদি একটা রিয়েলাইজেশন তাদের হয়, তাহলে হয়তোবা অনেক কিছু হতে পারে। তবে তারপর আমি মনে করি যে ওদের মধ্যে ওই যে অতিপ্রাকৃতিক শক্তির একটা ভাবনা আছে, কল্পিত, মানে একটা অলিক শক্তি হিসাবে নিজেকে ভাবার যে জায়গাটা, এটার থেকে সহজে বেরিয়ে আসতে চায় না। যে কারণে হয়তো যে ঠিক আছে আমরা হাসিনাকে রাখলাম, পরে যে কোনো সময় আবার তাকে নিয়ে ওইখানে ই করবো, ক্ষমতায় বসাবো, এর একটা মানসিকতা থাকতে পারে। সেক্ষেত্রেও তাদের এই ভাবনাটা কি ইউটোপিয়া না? পুরাপুরি। কারণ তারা হলো, আমি বলি, খুব হয়তো শুনতে খারাপ লাগতে পারে, ওরা খুব পৌরাণিক কাহিনী নির্ভর, সাংঘাতিকভাবে পৌরাণিক কাহিনী নির্ভর। ওরা এই পৌরাণিক কাহিনীকে বাস্তবে রূপ দিতে চেষ্টা করে। হ্যাঁ, এইসব ওদের যত সব বড় বড় আছে না, মানে এদেরকে সামনে রেখে এরা বাস্তবে, আপনার মনে আছে কিনা, বিজেপির মুখ্যমন্ত্রী ছিলেন একজন আসামের, সে একবার বলেই ফেললো যে দাবর যুগ না কোন যুগে মানে তারা কম্পিউটার তৈরি করছে। এইরকম কল্পিত অনেক ব্যাপার তাদেরকে প্রভাবিত করে। এবং স্পেশালি বিজেপি যেহেতু খুব হিন্দুত্ববাদী সরকার, এরা হিন্দু পৌরাণিক কাহিনীকে বাস্তবে রূপ দেওয়ার কল্পনার মধ্যে সবসময় থাকে। এরকম একটা প্রেক্ষাপট ওদের মধ্যে আছে, যে কারণে ইন্ডিয়া কিন্তু আপনি দেখেন অতীতের যে কোনো সময় অনেক বেশি আইসোলেটেড হয়ে গেছে। রেজাউল করিম রনি, আসলে দিল্লিতে শেখ হাসিনার উপস্থিতি ভারত বাংলাদেশের সম্পর্কে একটা বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে। আমরা এই অনুষ্ঠানে বারবার এই বিষয়টি আলোচনা করছি। এখন নতুন একটা বিষয় দেখা দিচ্ছে, যেটা আমরা আলোচনা করছিলাম, যে তারা আসাদুজ্জামান খান কামালকে ফেরত দিতে পারে এবং তারা হয়তো এই নিয়ে কোনো শর্ত দিতে পারে, সমঝোতার কথা বলতে পারে, এবং সমঝোতা যদি হয় তাহলে হয়তো হতে পারে। এখানে কোনো কোনো রাজনৈতিক বিশ্লেষক কয়েকটি জিনিস উল্লেখ করেছেন, যে আপনি জানেন যে সম্প্রতি ভারত সফর করেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং সেখানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এবং এমন একটি খবর একটি মিডিয়া দিয়েছে যে সম্প্রতি মধ্যপ্রাচ্যের একটি দেশে বাংলাদেশ ও ভারত সরকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের একটি বৈঠক হয়েছে, এরকম একটা খবর দেওয়া আছে। এবং এটা কতটুকু বিশ্বাসযোগ্য সে প্রশ্ন উঠতে পারে, বাট আমরা জানি যে দুই দেশের সংকটে এই ধরনের অনানুষ্ঠানিক অনেক গুরুত্বপূর্ণ বৈঠক হয়ে থাকে। এই কারণে কেউ কেউ আশা করছেন যে আসাদুজ্জামান কামালকে ফেরত দিতেও পারে। কি বলবেন? আসলে একটা টার্নিং পয়েন্ট, মানে আপনি মামলার রায়টা ঘোষণা হওয়ার পরে ইন্ডিয়া আসলেই একটা ভালো রকম বেকায়দা অবস্থায় পড়ছে। কারণ হইলো বিবিসি বলছে যে একটা চাপে পড়ে গেছে। হ্যাঁ, ভালো রকম বেকায়দা কেন? আপনি ধরেন আপনার প্রতিবেশী রাষ্ট্রগুলোর কাছ থেকে আপনি আশা করেন কি তারা আপনার নিরাপত্তা, সার্বভৌমত্ব এগুলোর ব্যাপারে যত্নশীল হবে। তো এবং এই ব্যাপারে আমাদের একটা চুক্তিও আছে, হাসিনাই করে দিয়ে গেছে। তো এখন একটা কনভিক্টেড আসামি, হ্যাঁ, একাধিক মামলা, তার আবার রায় আরও কতগুলো হচ্ছে ধারাবাহিকভাবে, হ্যাঁ, এখন এরকম একটা কনভিক্টেড আসামি এবং যিনি এখানে একটা
প্রত্যক্ষভাবে জাতিসংঘের রিপোর্টে 1400 আসছেই যে মারা গেছে শুধু এই জুলাই আগস্টে, 15 বছর হিসাব এটা যদি দূরেও রাখেন, তো এরকম একটা ক্রিমিনাল যেটা গ্লোবাল ফ্যাসিজমের ইতিহাসের একটা টেক্সট বুক এক্সাম্পল হওয়ার মতো একটা ক্যারেক্টার, তাকে আপনি রাখবেন গণশত্রু হিসাবে যিনি এখানে গণদৃক্ষিত, তাকে প্রোটেক্ট করবেন। সে তো এখানে শুধুমাত্র সে তো রাজনৈতিক দলগুলোর শত্রু না, এটা তো পুরো জনগোষ্ঠীর শত্রু। এবার এই রাষ্ট্রকে আপনি যদি চান সে আপনার রাষ্ট্রীয় ভূখণ্ড নিরাপত্তা এগুলোর ব্যাপারে আন্তরিক থাকবে, এই চাওয়াটা তো অন্যায্য, এই চাওয়াটা তো হয় না। তার মানে আপনার সিকিউরিটি থ্রেট আকারে হাসিনা হাজির অবশ্যই। তো ফলে সে ওইখানে যেখানে বসে যে উস্কানিমূলক বক্তব্য রাখছেন, সেটা তো এই দেশে মানুষ, আমরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই যে কয়েকদিন আগে এই পরিমাণ সে তার ভাষায় আগুন সন্ত্রাস চালাইলো, সাধারণ মানুষ কিন্তু মারা গেছে, সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ফলে এই জন্য আমরা বলি যে আওয়ামী লীগ তো এটা কোনো রাজনৈতিক দল না, এবং আওয়ামী লীগ যদি একটা কাল্টের মতো, একটা ধর্মের মতো, আওয়ামী লীগ যদি একটা ধর্ম হয়, সন্ত্রাস হইলো তার ইবাদত, যে কথা আমরা বলি। তো ফলে ও ফেরত আসা মানেই হলো সন্ত্রাসের রূপে ফেরত আসা। এখন এই জায়গায় হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে ভারতের আরেকটা মুশকিল এটা হলো তার নিজের সিকিউরিটি থ্রেট, এটা তার ন্যাশনাল ইন্টারেস্টের দিক থেকে এটা একটা বিপদের জায়গা ইন্ডিয়ার জন্য। আরেকটা জায়গা হলো যে ধরেন সে যদি হাসিনাকে ফেরত দেয়, তাহলে এইখানে সে যে আশা করে যে তার মতো করে একটা ম্যান তৈরি করবে, বা তার একটা এটা বা সহযোগী তৈরি করবে, বা ক্রাইম পার্টনার সে বানাবে, সেটা হয়তো তার কেউ রাজি হবে না। কারণ তাকে তো প্রোটেক্ট করে না, সে দিয়া তো দেয়, হ্যাঁ, তারা ব্যবহার করে, তারপরে নিয়ে যায়, আবার যখন দরকার হয় ফেরত পাঠায় দেয়। ফলে এইখানে ওই রকম একটা আত্মবিশ্বাসী দালাল তৈরি আর হবে না কোনো দিন হাসিনার মতো। তো ফলে ফেরত দেওয়া রিস্ক। কিন্তু আবার তাকে তো বাংলাদেশ আবার সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি দিছে একের পর এক, রায় ঘোষণা হওয়ার পর থেকে। ফলে রাষ্ট্র হিসাবে তার তো কিছু রেসপন্স করতেই হয়। তো রেসপন্স করলো, তাহলে করার দরকার কি? তাহলে ঠিক আছে, এখন রেসপন্স করার জন্য সে দেখলো তাহলে এই অন্যদের উপর দিয়ে কিভাবে এটা বাইপাস করা যায়। সেই ক্ষেত্রে কামালের আলাপটা আসলো, এবং যাকে ঢাকার কসাই হিসাবে সাব্যস্ত করা হয়। কিন্তু কামালের এই প্রত্যাবর্তনটা অস্বাভাবিক না, অসম্ভব না, সম্ভব। কিন্তু এইটার একটা কনসিকুয়েন্স আছে। এটার কনসিকুয়েন্সটা হলো, কামালকে এখানে প্রত্যাবর্তন করার মধ্য দিয়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করা, বা আওয়ামী লীগকে রিফাইন করা, বা আওয়ামী লীগের প্রতি মানুষের যে অ্যাঙ্গার, এটা কমানোর ক্যালকুলেশন থেকে যদি এটা করা হয়, এটা হবে না, এটা ব্যাকফায়ার করবে। আরেকটা জিনিস হইলো, হাসিনা ছাড়া অন্য যারা ওইখানে যে আস্তানা গাড়ছে, এরা প্রত্যেকে আতঙ্কিত হয়ে যাবে, এবং যে যার মতো করে ভারত ছেড়ে পালাবে। তো তাইলে আমার মনে হয় এখানে হাসিনা ইন্ডিয়ার যে প্ল্যানটা, আপনি কলকাতায় যদি দেখেন, কলকাতায় কিন্তু অলরেডি বাসা ভাড়া, তারপর জিনিসপত্রের দামে কিন্তু একটা ভালো প্রভাব পড়ছে। এই কারণে এই আওয়ামী চোরগুলো, ডাকাতগুলো এখানে গিয়ে, হ্যাঁ, সন্ত্রাসীগুলো এখানে গিয়ে আশ্রয় নেওয়ার কারণে, কারণ এদের তো লুটের টাকা সব এখানে আসতেছে, এবং সেই টাকা দিয়ে তারা ধরেন, হ্যাঁ, জিনিসপত্র হয়তো দামাদামি করে না, কিন্তু কলকাতার মানুষ আপনারা জানেন যে তারা খুবই হিসেব করে, হ্যাঁ, জীবনযাপন করতে অভ্যস্ত। এটাকে আমরা খারাপভাবে দেখি না। তো যাই হোক, কিন্তু সেইটা এইটা এই লুটেরাগুলো এখানে গিয়ে সেখানে বাজারে একটা প্রভাব ফেলতেছে। স্থানীয় আপনারা ওখানে দেখবেন যে দেয়ালে চিকা মারা হচ্ছে, যে এদেরকে বিতরণ করা হোক, হ্যাঁ, এই আওয়ামী খুনিদেরকে দেশ থেকে তাড়াই দেওয়া হোক। ফলে ওইখানকার লোকালে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে আর কি, মানে আওয়ামী লীগ এখানে আশ্রয় নেওয়ার কারণে। এটা স্বাভাবিক। যেমন ধরেন আমাদের এখানে এতগুলো রোহিঙ্গা জনগোষ্ঠী আশ্রয় নেওয়ার কারণে কিন্তু আমাদের এখানকার পুরো ইকোসিস্টেমই চেঞ্জ হয়ে গেছে, পুরো ইকোনমি আপনার এখানে ধ্বংস হয়ে গেছে আমাদের লোকালে। এটা ফলে ওইখানে কি পরিমাণ আওয়ামী লীগ আছে আমরা তো জানি না। শুধু সংখ্যাটা তো আমার একজন বলছিল যে ওইখানে যদি তারা আলাদা করে নির্বাচন করে প্রধান বিরোধী দল হয়ে যেতে পারবে, মানে অন্তত কলকাতায় যা আছে। তো তার মানে ফলে এখন এই কামালকে ফেরত দেওয়ার মধ্যে দিয়ে এটা ভারত সরকারের প্ল্যানটা হইলো যে এদেরকে বিতরণ করা, কইরে জনগণের যে বিক্ষোভ তৈরি হয়েছে এখানে, হ্যাঁ, ওখানকার যে আপনার অস্থিতিশীল অবস্থা, সেইটা রিডিউস করার প্রক্রিয়া আকারে হইতে পারে। এইটা আসলে ভারত বাংলাদেশের সাথে পররাষ্ট্র নীতি মিন করলে এই ধরনের উদ্যোগ নিত না। এই ধরনের উদ্যোগ নিত না মানে কি, আপনার তার পুরা আপনার ধরেন শুধু এটা বাংলাদেশ ইস্যু না, ভারতের হিন্দুত্ববাদী পররাষ্ট্র নীতি এটা কিন্তু গ্লোবালি ফেল করছে, শুধু বাংলাদেশের ক্ষেত্রে না। আপনি একটা দেশ দেখাইতে পারবেন না যেখানে এই রাম মাধবের হিন্দুত্ববাদী প্যারাডাইমের এই যে পলিটিক্সটা এটা উইন করছে। তো ফলে এটা ভারতের এন্টার, শুধু নট অনলি বাংলাদেশ, এন্টার পররাষ্ট্রনীতির কোর্সটাকে রিভিজিট করা দরকার, রিথিঙ্ক করা দরকার। এটা আমি বলতে করতেছি যে ভারতের দিক থেকে জরুরি। আর বাংলাদেশের দিক থেকে, হ্যাঁ, কামালকে ফেরত দিলে এই যেগুলো বললাম এই কনসিকুয়েন্সগুলো ভারতের জন্য অপেক্ষা করতেছে। আর বাংলাদেশের জন্য এটা নাথিং নিউ। আমরা তো চাই শুধু কামাল না, প্রত্যেকটা অপরাধী বিচারের সম্মুখীন হোক, এবং বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা আপনার ধরেন যে নতুন করে শুরু হোক।
রেজাউল করিম রনি এবং এলাহি নওয়াজ খান, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।